প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদুজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের গত ক্লাসে এলিট তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই তৃতীয় বিশ্বের অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে এলিটদের কি ভূমিকা আছে, সেই ভূমিকাগুলো আমরা আলোচনা করব। যাব সেখানে, তার পূর্বে আর একটু দেখার চেষ্টা করব এলিট কি আসলে। গত ক্লাসে বলেছিলাম, এখন আরেকটু বলছি। এলিট হচ্ছে একটা বিশেষ শ্রেণী যারা অন্যদের থেকে কিছুটা আলাদা। মান, সম্মান, প্রতিপত্তি, গ্রহণযোগ্যতা, প্রভাব বিস্তারের ক্ষমতা সব কিছু থেকেই তারা আলাদা। এই এলিট কার্ল মার্কসের মৃত্যুর পর মস্কা, মিশেল, প্যারেটো তাদের লেখনীতে প্রথমবারের মতো কিন্তু এই ধারণাটা এসেছিল। অর্থাৎ এ স্পেসিফিক ক্লাস, একটা বিশেষ শ্রেণীকে আমরা এলিট বলি, যারা জ্ঞান, দক্ষতা, তারপরে তাদের যে যোগ্যতা, গ্রহণযোগ্যতা, প্রভাব প্রতিপত্তি সব কিছুতে উপরেই তারা প্রভাব বিস্তার করতে পারে এবং নিজেদেরকে অন্যদের থেকে আলাদা হিসেবে পরিগণিত করতে পারে। সেই শ্রেণীকে আমরা বলছি এলিট। এবং বিভিন্ন শ্রেণীর যে এলিটগুলো আমরা দেখেছিলাম। এই তৃতীয় বিশ্বের উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে, সেই উন্নয়নশীল দেশে এলিটরা কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখছে সেই আলোচনা যাচ্ছে এখন। প্রথম যে ভূমিকার কথা আমরা বলবো সেটা হচ্ছে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করছে। আবার বলছি, ঔপনিবেশিক যে শক্তি রয়েছে সেই শক্তির বিরুদ্ধে তারা সংগ্রাম পরিচালনা করে যাচ্ছে। আমরা যদি দেখি যে তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশ কোনো না কোনো দেশের উপনিবেশ ছিল, অর্থাৎ সেই দেশ থেকেই আন্দোলন, সংগ্রাম এবং রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তাদের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। আর এই স্বাধীনতার ক্ষেত্রে, অর্থাৎ সেই দেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে কিন্তু এলিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যদি দেখি এশিয়া, ইউরোপ বা আফ্রিকার বিভিন্ন যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে এই এলিট ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বা করেছে। আমরা যদি বাংলাদেশের স্বাধীনতার কথা দেখি বা বাংলাদেশের যে স্বাধীনতা হলো, সেখানে যদি দেখি বুদ্ধিজীবী মহলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা যদি দেখি তার ভিতরে শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভিন, গোপাল হালদার, এরকম যারা ছিলেন অসংখ্য বুদ্ধিজীবী কিন্তু আমরা পেয়েছি। ডক্টর আলিম চৌধুরী ছিলেন। তো এর প্রমুখ যে বুদ্ধিজীবী, তারা কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক এই যে বুদ্ধিজীবী যারা ছিল, তারা কিন্তু জ্ঞানের দিক থেকে এক শ্রেণীর এলিট। সুতরাং আমরা বলবো যে এই ঔপনিবেশিক যে শক্তি রয়েছে, সেই শক্তির বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করার জন্য আমরা যদি আরও একটু পেছনের দিকে যাই, রুশো এবং ভলতেয়ার ফরাসি বিপ্লবের পেছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারা। রুশো এবং ভলতেয়ারের যে লেখনী ছিল, সেই লেখনী কিন্তু ফরাসি বিপ্লবকে অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছিল, যার মাধ্যমে তারা তাদের নিজেদের অধিকার পর্যন্ত ফিরিয়ে পেতে সক্ষম হয়েছিল। সুতরাং আমরা এটা বলতে পারি যে এই ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করা বা সংগ্রামে উদ্বুদ্ধকরণ বা জনসচেতনতার ক্ষেত্রে এই এলিটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর 2 নাম্বার যে অবদানের কথা আমরা দেখব, সেটা হচ্ছে রাষ্ট্রের রাজনৈতিক জীবন সৃষ্টি করে। মহান দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। আর আমরা বলছি যে মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত। কখনো ব্যক্তির সচেতনতার মাধ্যমে এটা হচ্ছে, আবার কখনো ব্যক্তির অগোচরে রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়ে যাচ্ছে। সুতরাং এই যে ব্যক্তির রাজনৈতিক জীবন, রাজনীতি সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক অজ্ঞতা দূর করা, রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা এবং সর্বোপরি রাজনীতিকে গতিশীল, গ্রহণযোগ্য এবং সৃজনশীল করে গড়ে তোলার পেছনে যাদের অবদান রয়েছে, তারা কিন্তু পলিটিক্যাল এলিট।
এই রাজনৈতিক এলিট নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যারা রাজনৈতিক ক্ষেত্রে শ্রেষ্ঠ, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বা যারা বিস্তার করতে পারে, যাদের জ্ঞান গরিমা রয়েছে, সেই শ্রেণীর মানুষকে আমরা বলছি পলিটিক্যাল এলিট। এই পলিটিক্যাল এলিট রাষ্ট্র পরিচালনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা, সেটা হচ্ছে পলিটিক্স বা রাজনীতি। সুতরাং এই রাজনীতি কিভাবে পরিচালনা করা যাবে, কিভাবে এই রাজনীতির মাধ্যমে জনসাধারণের জীবন মানের উন্নয়ন করা যাবে, জনগণ তার অধিকার ফেরত পাবে, এই ক্ষেত্রে কিন্তু সঠিক দিক নির্দেশনা দিয়ে সঠিক পথে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এলিট। সুতরাং একটা রাষ্ট্রের রাজনৈতিক জীবন, অর্থাৎ রাজনৈতিক যে সিস্টেমটা আছে, সেই রাজনৈতিক সিস্টেমকে পরিচালনা করা, অর্থাৎ রাজনীতিকে জীবন দান করাটা হচ্ছে এই পলিটিক্যাল এলিটদের একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরপর 3 নাম্বার যে অবদানটা রয়েছে, অর্থাৎ তৃতীয় বিশ্বে এলিটদের 3 নাম্বার যে অবদান, সেটা হচ্ছে রাষ্ট্রের সার্বিক উন্নয়ন। অর্থাৎ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এলিটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আগেই বলছি যে রাষ্ট্রের প্রধান এবং মূল লক্ষ্যই হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা, এবং জনগণের কল্যাণেই নিয়ম মেনে কিন্তু সরকার পরিচালনা করে এই রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র সরকারকে নিয়োগ দেয় তার নিজের প্রয়োজনে, আর সরকার হচ্ছে রাষ্ট্রের দর্পণের মতো অনেকটাই। এখন বিষয় হচ্ছে এই যে রাষ্ট্র 4টা উপাদানের সমষ্টি, কেউ কেউ আমরা বলি, এই রাষ্ট্র এটা হচ্ছে একটা গতিশীল রাজনৈতিক প্রতিষ্ঠান, যেটা ক্রমান্বয়ে অর্থাৎ কালের বিবর্তনে আধুনিক থেকে আধুনিকতর হয়েছে, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হচ্ছে। আর বলছি, দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট এ বেটার লাইফ, অর্থাৎ রাষ্ট্র একটা বেটার লাইফ এনশিওর করার জন্য কিন্তু প্রতিনিয়ত ধাবমান হচ্ছে। বিষয় হচ্ছে এই রাষ্ট্রের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বিভিন্ন দিকগুলো রয়েছে, সেই প্রত্যেকটা দিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই এলিট শ্রেণীরা। রাজনীতির সঠিক দিক নির্দেশনা দিচ্ছে রাজনৈতিক এলিট, সমাজ কিভাবে চলবে সেখানে তারা ভূমিকা রাখছে, তারপরে অর্থনীতি কিভাবে চলবে, সমাজ নীতি কিভাবে চলবে, সে দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, সার্বিক ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা এবং তাদের যে জ্ঞান গরিমা রয়েছে সেটা তারা কাজে লাগিয়ে সেই সিস্টেমটাকে কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সুতরাং একটা রাষ্ট্রের সার্বিক উন্নয়নে এই এলিটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই কথা আমরা বলছি। এরপর 5 নাম্বার যে অবদানটার কথা আমরা বলবো, সেটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়ন। আমরা যেখানে বসবাস করি সেটা হচ্ছে একটা সমাজ, অর্থাৎ ক্লাস 3-তে তোমাদের অনেকেই মনে থাকবে আমরা বলেছিলাম মা বাবা ভাই বোনকে নিয়ে যেখানে বসবাস করা হয় সেটা হচ্ছে পরিবার। আর এই মা বাবা ভাই বোনকে নিয়ে যখন বসবাস করি তখন সেখানে হচ্ছে পরিবার, আর কয়েকটা পরিবার নিয়ে একটি সমাজ, আর সমাজের সম্প্রসারিত রূপ হচ্ছে রাষ্ট্র। এখন এই সামাজিক যে উন্নয়নের কথা বলছি, সেই সমাজের উন্নয়ন নিয়ে এলিটদের ভূমিকা রয়েছে। একটা সমাজের কুসংস্কার, গোঁড়ামি, রক্ষণশীলতা, সেখানকার মৌলবাদ, সেখানকার অপরিবর্তনশীলতা, অর্থাৎ সমাজ পরিবর্তন যে জিনিসটা, সমাজ পরিবর্তনের মাধ্যমে আধুনিক হওয়া, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এলিট শ্রেণীরা, যারা সমাজ নিয়ে চিন্তা করে, যারা সমাজকে ভালো কিছু দিতে চায়, অর্থাৎ সমাজের যে রক্ষণশীলতাগুলো রয়েছে সেইগুলো খুঁজে বের করে, অর্থাৎ যে দোষ ত্রুটিগুলো রয়েছে সেগুলো বের করে যারা সমাজকে গতিশীল করতে চায় তাদেরকে আমরা বলছি সোশ্যাল এলিট। অর্থাৎ এই সমাজের উন্নয়নের ক্ষেত্রে আবার যদি দেখি, সমাজের যে অবহেলিত যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টগুলো রয়েছে, অর্থাৎ সামাজিক অবকাঠামোগত যে উন্নয়নের কথা আমরা বলছি, সেই উন্নয়নের মাধ্যমেও কিন্তু সমাজকে গতিশীল করছে এই এলিট শ্রেণী। সুতরাং ওভারঅল যদি এটা বলি যে এই সমাজের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এলিটদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই এলিটদের যে আরও একটা ভূমিকা রয়েছে, 5 নাম্বার যে অবদান, সেটা হচ্ছে রাজনৈতিক সংগঠন বা পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা যদি দেখি একটা দেশের রাজনৈতিক ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে, সেখানকার পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, পলিটিক্যাল পার্টি রয়েছে, তারপরে প্রেশার গ্রুপ রয়েছে, তারপরে যে সরকারের যে বিভিন্ন অর্গানগুলো রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি,
তারপরে যে স্টেট কন্ট্রোল যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে সেই ক্ষেত্রে সেগুলো কিভাবে ডিল করে, বিভিন্ন সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু এলিটদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অর্থাৎ তাদের যে দোষ ত্রুটি বা ভুল ত্রুটি সমালোচনা করে তাদেরকে সঠিক পথে আনা এবং সঠিক পথে নিয়ে যাওয়ার মাধ্যমে দেশকে সার্বিক উন্নয়নের শিখরে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু এলিটদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেই কথা আমরা এখানে বলছি। 6 নম্বর যে অবদানের কথা আমরা বলবো সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই এলিটদের ভূমিকা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু বিতর্ক আছে যে একটা দেশের অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, আবার কেউ কেউ বলছে রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তবে মতবিরোধ থাকলে যে যাই বলে বলুক, বিষয় হচ্ছে অর্থনীতি ছাড়া রাজনীতি কিন্তু অনেকটাই অচল। সুতরাং একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি সচল না হয়, অর্থনীতি যদি উন্নত না হয়, তাহলে সেখানকার রাজনীতি কিন্তু সঠিকভাবে পরিচালিত হতে পারে না। কারণ রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, কথা সত্য, কিন্তু সেই অর্থনীতি যদি ভালো না হয় তাহলে সেই রাজনীতি নিজেই কিন্তু একটা সময় মুখ থুবড়ে পড়বে, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং একটা দেশের অর্থনীতিকে কিভাবে সামনে নিয়ে যাবে, কিভাবে জিডিপি বাড়ানো যাবে, কিভাবে মাথাপিছু বাড়ানো যাবে, কিভাবে যে আমদানি রপ্তানি রয়েছে সেগুলো বাড়ানো যাবে, আমদানি কমিয়ে রপ্তানি হার বাড়ানো যাবে, তাতে দেশীয় যে উৎপাদনগুলো রয়েছে সেই উৎপাদনগুলো কিভাবে বাড়ানো যাবে, অর্থাৎ একটা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন কিভাবে করা যাবে, সেক্ষেত্রে কিন্তু এলিটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা যদি দেখি যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর যখন বাজেট অধিবেশন আসে, সেই বাজেট অধিবেশনের আগে পেপার যে পত্রিকাগুলো রয়েছে, টিভি মিডিয়া রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন সংলাপ হয়। সেই সংলাপগুলোর মাধ্যমে কিন্তু তাদের যে মতামতগুলো রয়েছে, কি হতে যাচ্ছে এবং কি করলে ভালো হবে, কি করলে অর্থনীতি চাঙ্গা হবে, কি করলে অর্থনৈতিক ক্ষেত্র মজবুত হবে, বিভিন্ন বিষয়ে কিন্তু এলিটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে 7 নাম্বার যে অবদানটা রয়েছে সেটা আমরা বলবো যে সমাজে কর্তৃত্ব, অর্থাৎ সোশ্যাল অথরিটি প্রতিষ্ঠা করে। সমাজে কর্তৃত্বটা হচ্ছে যে একটা নিয়ন্ত্রণহীন বস্তুকে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসা। গভীর সমুদ্রে যখন একটা জাহাজ চলে তখন তার উপরে যদি কর্তৃত্ব স্থাপন করা না যায় তাহলে সে দিকভ্রষ্ট হয়ে বিভিন্ন দিকে চলতে থাকে। সুতরাং একটা সমাজ যখন পরিচালিত হয়, সেই সমাজ পরিচালিত হওয়ার ক্ষেত্রে তার দিক নির্দেশনার প্রয়োজন হয়। সঠিক দিক নির্দেশনা দিয়ে একমাত্র সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই কিন্তু কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো সম্ভব হয়। সুতরাং একটা সমাজ তার যে রক্ষণশীলতা রয়েছে, তার যে গোড়ামি রয়েছে, সেই জিনিসগুলো দূর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই এলিট। এরপরে 8 নম্বর যে অবদানটা আমরা বলবো সেটা হচ্ছে সামরিক ক্ষেত্রে এলিট। গত ক্লাসে আমরা যখন এলিটের ক্লাসিফিকেশন বা এলিটের শ্রেণী বিভাগ করেছিলাম তখন কিন্তু বলেছিলাম কয়েক ধরনের এলিট রয়েছে। এর ভিতরে একটা হচ্ছে সামরিক এলিট, অর্থাৎ সামরিক ক্ষেত্রে যাদের জ্ঞান, গরিমা, প্রভাব, প্রতিপত্তি, বিশেষত্ব, গ্রহণযোগ্যতা রয়েছে তারা হচ্ছে সামরিক এলিট। এই সামরিক ক্ষেত্রে অর্থাৎ কিভাবে সামরিক সরকার প্রতিষ্ঠা করা যায় বা কিভাবে সেই সরকারকে স্টেবল করা যাবে বা কিভাবে সামরিক ক্ষেত্রে আরও বেশি উন্নয়ন করা যাবে, কিভাবে তাদের সংকীর্ণতাগুলোকে দূরকরণ করা যাবে, কিভাবে তাদের ব্যর্থতাকে পেছনে ফেলে সাফল্যকে আরও সামনে আনা যাবে, সেই জিনিসগুলো নিয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা হচ্ছে সামরিক এলিট। সুতরাং এই তৃতীয় বিশ্বের যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে সেই দেশের উন্নয়নশীল দেশগুলোতে এই সামরিক এলিটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে সমস্ত দেশে সামরিক শাসন রয়েছে, যদি আমরা দেখি মায়ানমার রয়েছে, সেখানে সামরিক শাসন চলছে, বা ইউরোপের যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেখানে, অর্থাৎ যে দেশগুলোতে সামরিক শাসন চলে সেখানে কিন্তু, বা শুধু সামরিক শাসন কেন, প্রত্যেকটা দেশে তো একটা সামরিক বিভাগ আছে, সেনা, নৌ, বিমান, এই 3টা বাহিনীর সমন্বয়ে কিন্তু এটা গঠিত। সুতরাং এই যে 3 বাহিনী রয়েছে সেটারও কিন্তু একটা সঠিক দিক নির্দেশনার প্রয়োজন হয়। সেই সঠিক দিক নির্দেশনা যেটা, সেটা কিন্তু এই এলিটদের মাধ্যম থেকে আসছে।
এরপর ৯ নাম্বার যে অবদান, সেটা হচ্ছে জাতি গঠনে এলিটদের অবদান। জাতিটা কি আসলে? জাতি এবং জাতীয়তা নিয়ে আলোচনা করেছিলাম। জাতি হচ্ছে একটা গোত্র বা একটা গোষ্ঠী, যারা তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতির কারণে আলাদা হয়ে বসবাস করে এবং নিজেদের যে সত্তা সেটা প্রতিষ্ঠা করতে চায়, তারা হচ্ছে জাতি। এটা কখনো ভাষা, ভৌগোলিক সান্নিধ্য, ধর্ম, প্রথা, রীতিনীতি ইত্যাদির ভিত্তিতে এই জাতিটা গঠন হয়। সুতরাং এই জাতি গঠনের ক্ষেত্রে এলিটদের ভূমিকা রয়েছে। যখন যাদের ভাষা, সাহিত্য, ধর্ম, রীতিনীতি, চালচলন, কথাবার্তা সব কিছুই আলাদা, তখন তাদের ভিতরে এই মেন্টালিটিটা তারাই গ্রো করতে সহযোগিতা করে যে না, তোমরা এই সিস্টেম থেকে আলাদা, তুমি তো তাদের মতো নও, তুমি যেহেতু তাদের থেকে পৃথক, তুমি আলাদা হয়ে কেন বসবাস করো না? এই আলাদা হয়ে যখন বসবাস করে তখন একটা জাতি গঠিত হয়। সুতরাং আর এই জাতি গঠনের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা, সেটা হচ্ছে জাতীয়তার তাদের ভিতরে সৃষ্টি হয়। অর্থাৎ জাতীয়তা সৃষ্টি হয় এবং জাতীয়তার ভিত্তিতে কিন্তু জাতি গড়ে ওঠে। সুতরাং এই জাতি গঠনে এলিটদের ভূমিকা রয়েছে। সেটা একটু আগেই বললাম যে বাঙালি জাতি হিসেবে যখন তারা প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীনতা অর্জন করেছিল, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বুদ্ধিজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইভেন তাদের নিজের জীবনকে উৎসর্গ করতে হয়েছিল। 14ই আমরা যে দেখি যে বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর, তো বুদ্ধিজীবী দিবস আমরা এখনো পালন করি। 10 নম্বর যে অবদান রয়েছে এলিটদের, সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নে। আগেই বলছি যে মানুষ সব সময় উন্নত এবং আধুনিক জীবনের কাম্য, অর্থাৎ আধুনিক জীবনের প্রত্যাশী তারা, যে আধুনিক জীবন তারা সবসময় প্রত্যাশা করে থাকে। সুতরাং এই জীবনযাত্রার যে মানটা রয়েছে, অর্থাৎ আজ থেকে আগামী দিনটা কিভাবে যাবে, সেই মান উন্নয়নে এলিটটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা তাদের লেখনী, তাদের মতবাদ, তাদের দৈনন্দিন কর্মকাণ্ড, তাদের সমালোচনা, তাদের টকশো বা যেটাই বলি না কেন, অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়নে তাদের শিক্ষা, সংস্কৃতি, তাদের যে চাহিদা, অর্থনীতি, সমাজনীতি বা রাজনীতি যেটাই বলে না কেন, যার মাধ্যমে এই জীবনকে আধুনিক করা যেতে পারে, অর্থাৎ এই জীবনযাত্রার মানকে উন্নয়নের দিকে ধাবিতকরণ করা যেতে পারে, সেই ক্ষেত্রে এলিটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে রয়েছে রাজনৈতিক উন্নয়নে এলিটদের ভূমিকা। অর্থাৎ এলিট রাজনৈতিক উন্নয়নে এই এলিট ক্লাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা রাজনৈতিক দলের, হোক সেটা স্পেসিফিক কোনো রাজনৈতিক দল বা কোনো আদর্শ নিয়ে গড়ে ওঠা কোনো রাজনৈতিক দল, যেটাই হোক, সেটা রাজনৈতিক উন্নয়নে কিন্তু এলিটের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রাজনৈতিক উপদেষ্টা থাকেন, কেন রাজনৈতিক উপদেষ্টা? এই কারণে থাকেন, সেই রাজনীতি কী হওয়া উচিত, কী হচ্ছে, কিভাবে হবে, কিভাবে আরও বেশি উন্নয়ন করা যাবে, কি কোথায় ভুল হচ্ছে, সেই দোষ ত্রুটিগুলো কাটিয়ে কিভাবে সামনে যাওয়া যাবে। অর্থাৎ পলিটিক্যাল ডেভেলপমেন্ট যেটাকে বলছি, যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে, সেই কোন্দলগুলো নিরসন করে কিভাবে একতা প্রতিষ্ঠা করা যেতে পারে, বা একটা বিশৃঙ্খল গোষ্ঠীকে শৃঙ্খলিত বা এক ঐক্যর বন্ধনে আবদ্ধ করা যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু এই উপদেষ্টাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং এদেরকে আমরা বলছি যে পলিটিক্যাল এলিট, বা এই এলিটরা রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে তৃতীয় বিশ্বের উন্নয়নে এলিটরা যে ক্ষেত্রে ভূমিকা পালন করছে, তো 12 নম্বর, সেটা হচ্ছে শিল্পায়নে এলিটদের ভূমিকা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নটা কি আসলে? অর্থাৎ যে অর্থনৈতিক উন্নয়নের সাথে ব্যাপক আকারে শিল্প কলকারখানা প্রতিষ্ঠাকরণকে আমরা বলছি শিল্পায়ন। অর্থাৎ শিল্পের মান বাড়ানো, শিল্পের হার বাড়ানো, অধিক শিল্প প্রতিষ্ঠা করা, সেটাকে আমরা বলছি শিল্পায়ন, যেটার মাধ্যমে আমদানি কমিয়ে রপ্তানির পরিমাণটা অধিক হারে বাড়ানো যেতে পারে। এটাকে আমরা বলছি শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অর্থাৎ পর্যাপ্ত জমি যেটা আছে, অর্থাৎ একটা দেশে যে পর্যাপ্ত ন্যাচারাল যে রিসোর্স রয়েছে, অর্থাৎ যে কাঁচামাল রয়েছে, সেই কাঁচামালটাকে কাজে লাগিয়ে, সেটাকে পরিকল্পিত পদ্ধতির মাধ্যমে কাজে লাগিয়ে যে উৎপাদনটা বাড়ানো, সেটাকেও বলছি আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন। এই শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলিট। আমরা যদি দেখি, একটা দেশের শিল্প মন্ত্রণালয় রয়েছে, শিল্পের উপদেষ্টা রয়েছে, সেই শিল্প মন্ত্রণালয় রয়েছে, এরপরে শিল্প যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে,
সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অর্থাৎ শিল্পের উন্নয়ন কিভাবে হবে, কিভাবে আরও বেশি শিল্প প্রতিষ্ঠাকরণ করা যেতে পারে, সেই বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলছি যে এই পলিটিক্যাল যে এলিটদের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর 13 নম্বর যে ভূমিকা রয়েছে সেটা হচ্ছে দায়িত্বশীল সরকার গঠন করা। সরকার কি? আগেও বলেছিলাম, সরকার হচ্ছে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান, একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাষ্ট্র তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করে থাকে। রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা, আর সেই জনকল্যাণটা কিন্তু রাষ্ট্রের মাধ্যমে করে থাকে, সরকারের মাধ্যমে করে থাকে। আবার কেউ কেউ বলছে যে সরকার হচ্ছে 3টা উপাদানের সমষ্টি: এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড দ্য জুডিশিয়ারি। তবে যাই হোক, গভর্নমেন্টটা হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, যেটা সংবিধান মেনে আর জনকল্যাণে পরিচালিত হয় শুধুমাত্র রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য। অর্থাৎ রাষ্ট্রের যেই ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা বাস্তবায়ন করে এই সরকারের মাধ্যমে। একটা দেশের সেই সরকার ছাড়া যেমন রাষ্ট্র চলে না, আর সেই সরকার যদি দায়িত্বশীল না হয় তাহলে সেখানে উদ্দেশ্য ব্যর্থ। সুতরাং এই দায়িত্বশীল সরকার গঠন করার ক্ষেত্রে এই এলিটটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটা সরকারের যে বিভিন্ন দোষ ত্রুটিগুলো রয়েছে সেই ভুল ত্রুটি বা সেগুলো সমালোচনা করে সঠিক দিক নির্দেশনার ক্ষেত্রে কিন্তু এলিটটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে সরকার দেখি যে বিভিন্ন যে ব্যবসায়িক সংগঠন রয়েছে বা রাজনৈতিক যে দল রয়েছে তাদের সাথেও কিন্তু অনেক সময় তারা বসে সলা পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে, এই কারণে যে সরকারটাকে আরও বেশি দায়িত্বশীল করতে চায়, তাদের জবাবদিহিতা নিশ্চিত করে, তাদের অ্যাকাউন্টেবিলিটি, তাদের ট্রান্সপারেন্সি, তাদের পার্টিসিপেশন, তাদের রুল অফ ল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। সুতরাং একটা দেশের সাফল্য ঠিক ততখানি নির্ভর করে যে কতটুকু ওই দেশের সরকার দায়িত্বশীল। অর্থাৎ একটা দেশের সরকারকে দায়িত্বশীল করতে হলে যা যা করা দরকার এলিটরা সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 13 নম্বর এরপরের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে আধুনিকীকরণে তাদের ভূমিকা রয়েছে। আগেই বলেছি, জরাজীর্ণতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে মানুষের সর্বোচ্চ প্রচেষ্টা নিহিত থাকে। সুতরাং এই আধুনিকীকরণ অর্থাৎ পেছনকে ফেলে মানুষ সবসময় সামনের দিকে ধাবিত হতে চায়, আর আধুনিকীকরণের মাঝেই কল্যাণ। অর্থাৎ সুতরাং সামনে যেটা আসছে প্রযুক্তি প্রসারতা, অর্থাৎ সময়ের এই বিবর্তনে যদি নিজেকে পরিবর্তন না করা যায় তাহলে সেখানে কাঙ্ক্ষিত সাফল্য কখনোই আসবে না। সুতরাং এই কাঙ্ক্ষিত সাফল্যের জন্য অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা, প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাওয়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এলিট। এরপরে যদি দেখি গণতন্ত্রের বিকাশে এলিটদের ভূমিকা রয়েছে। গণতন্ত্র কি সেটা তোমরা জানো। গণতন্ত্র হচ্ছে পাবলিক পার্টিসিপেশন, অর্থাৎ অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার গঠিত হয় সেটাকে আমরা বলছি গণতন্ত্র। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি, যেটা ডেমোস এবং ক্র্যাটিয়া থেকে এসেছে, যার অর্থ জনগণ এবং শাসন। অর্থাৎ জনগণের শাসনই হচ্ছে গণতন্ত্র, যদি আমরা সংক্ষেপে বলতে চাই। গণতন্ত্রের আরও অনেক বেশি কনসেপ্ট রয়েছে, সে বিষয় নিয়ে তোমাদের সাথে যখন ক্লাস হবে তখন কথা বলবো। এই গণতন্ত্রের যে বিকাশ অর্থাৎ সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হলে সুবিধাটা কোথায়, না হলে অসুবিধাটা কি, কেন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাচ্ছে না, সমস্যাগুলো কি, গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী কি, সেই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ে এলিটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এবং একটা দেশ সাম্প্রতিক সময়ে একটা দেশের সবচেয়ে গ্রহণযোগ্য আধুনিক এবং কার্যকরী শাসন ব্যবস্থাই হচ্ছে এই গণতন্ত্র বা ডেমোক্রেসি। সুতরাং এই গণতন্ত্রের বিকাশে এই এলিটদের ভূমিকা রয়েছে। এরপরে সর্বশেষ যে ভূমিকাটা আমরা দেখব সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এলিটদের ভূমিকা। একটা দেশের সাথে আর একটা দেশের যে সম্পর্ক সেটাকে আমরা বলছি আন্তর্জাতিক সম্পর্ক বা বৈদেশিক সম্পর্ক বা ফরেন পলিসি। এই ফরেন পলিসি ছাড়া একটা দেশ কোনোভাবেই কিন্তু চলতে পারে না। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা পররাষ্ট্রনীতির মূলনীতি রয়েছে। আমরা যদি বাংলাদেশের কথা ভাবি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
অ্যাডাপ্ট করে গিয়েছিলেন। উনি বলে যে আমাদের যে পররাষ্ট্রনীতির মূল কথা সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ টু ওয়াল ম্যালাইজ টুয়ার্ডস নাথিং, অর্থাৎ সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। সুতরাং এই প্রত্যেকটা যে দেশগুলো রয়েছে সেই দেশের সাথে শত্রুপূর্ণ যে সম্পর্ক রয়েছে সেটা নয়, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এলিট। আমরা যদি যারা কৌটিল্যের অর্থশাস্ত্র পড়েছি, সেই অর্থশাস্ত্রে কিন্তু অরিমিত্র, অরি এইরকম ধরনের কিছু ছক কিন্তু কৌটিল্য দিয়ে গিয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এই বিষয়ে আমরা যখন ক্লাস আসবে তখন ক্লাসে আমরা আলোচনা করব, অনেক বড় একটা কনসেপ্ট। সুতরাং এই আন্তর্জাতিক সম্পর্ক, কোন রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্রের সম্পর্ক কেমন থাকবে, কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকলে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন আসবে, রাজনৈতিক উন্নয়ন আসবে, সেই ক্ষেত্রগুলো কিন্তু এলিটরা নির্ধারণ করে অনেকটা, অর্থাৎ তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত একটা দেশের পাশে যে অবস্থিত রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের সাথে সম্পর্ক একটু খারাপ যায় কৈটিল্যের মতে, তারপরের যেটা রয়েছে তার সাথে সম্পর্ক আবার ভালো হয়। সুতরাং এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা দেশের সাথে আর একটা দেশের যে অভ্যন্তরীণ যে যোগাযোগ বা যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কেমন হওয়া উচিত, কি করলে সেখানে বিনিয়োগ বাড়ানো যাবে, কি করলে আমদানি রপ্তানি হার ঠিক রাখা যাবে। সুতরাং এই যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেই প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে যাচ্ছে, মানে আলোচনা বলতে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এলিট। সুতরাং একটা রাষ্ট্রের সার্বিক ক্ষেত্রে এলিট ক্লাস যাদের অবদানকে কিন্তু অস্বীকার করা যাচ্ছে না বা অস্বীকার করা যায় না। সুতরাং এইগুলো আমরা দেখি যে এই ক্ষেত্রে এলিটদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এত সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে এই তৃতীয় বিশ্বের অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে এলিট ক্লাসের কী কী ভূমিকা রয়েছে। আশা করি মনোযোগ দিয়ে শুনেছ, এবং যদি বুঝতে কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। দেখা হবে সামনের ক্লাসে। তত সময় সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।